কিন্তু আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে উনি 126 কোটি টাকা খরচ করছে, আর 70 কোটি টাকা খরচ করে উনি হারছে। মানে যিনি হারছেন উনি 70 কোটি টাকা খরচ করে হারছেন, অর্থাৎ হারতে ওনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে 140 গুণ বেশি। প্রি ইলেকশন আমাদের চ্যালেঞ্জের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নমিনেশন বাণিজ্য। এটা হচ্ছে ইন্ট্রা পার্টির মধ্যে এই বিষয়টা হয়, মানে প্রত্যেকটা ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ। এটা যদি আমি আরেকটু ডিপ ডাউনে যাই তাহলে ইন্ট্রা পার্টি চ্যালেঞ্জ, ইন্ট্রা পার্টিতে সেটা হচ্ছে, আমি সময় বেশি হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিব। আলোচনাটা অনেক লম্বা করা যায় যদি আমরা পলিসির জায়গা থেকে আলোচনাটা করি। আমি প্রি ইলেকশনটা নিয়ে বলছি, আর সেটা হচ্ছে যে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখেছি যে নমিনেশন, অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা। এটা বাংলাদেশি ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে করেছে। এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে। তারপর হচ্ছে যে আমাদের প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিজ অ্যান্ড আর্মি। এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি, সরকারি এজেন্সি বিগত সময়ে যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত করছে। আমরা এটাকে কতটা ডিসঅ্যাসোসিয়েট করতে পারি এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে হয়ে উঠবে, এটাকে ওভারনাইট সম্ভব না, কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসেনসাসের মধ্যে আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিংয়ের ক্ষেত্রে, যে তাদেরকে আমরা রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে আর্মি কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের নজরে রাখতে হবে। প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়গুলো আছে। এবং সর্বশেষ চ্যালেঞ্জ যেটা আমরা একটা নতুন পার্টি হিসাবে আমরা ফেস করছি সেটা হচ্ছে যে মেকিং দ্য ক্যাম্পেইন পলিসি অ্যান্ড ক্যাম্পেইন ফাইন্যান্স ট্রান্সপারেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার মতো একটা রাজনৈতিক দল বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই, খুব স্বাভাবিকভাবে আমার যেই ট্যাক্স ফাইল সব মিলে টাকা পয়সা আমার 40-50-60 লাখ টাকার বেশি সম্ভব না। কিন্তু আমার এলাকায় যিনি আগের বছর এমপি হয়েছে উনি 126 কোটি টাকা খরচ করছে, আর 70 কোটি টাকা খরচ করে উনি হারছে। মানে যিনি হারছেন উনি 70 কোটি টাকা খরচ করে হারছেন, অর্থাৎ হারতে ওনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে 140 গুণ বেশি। না, আমার বর্তমান টাকার 140 গুণ টাকা খরচ করে উনি হাঁটছেন, আর যিনি জিতছেন উনি 126 কোটি টাকা খরচ করে জিতছেন। তার মানে এই যে একটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে, তার মানে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কিভাবে ফাইন্যান্স করব এবং কিভাবে ইলেকটোরাল ফাইন্যান্সে আমাদের একটা লিমিটেশনসের মধ্যে নিয়ে আসতে হবে। এবং ইলেকটোরাল শেডু ফাইন্যান্স করা যায়, যেমন আমার পক্ষেই দেখা যায় আরেকজন 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করে দিবে, তখন আমি বলবো আমি তো খরচ করি না, এটা অন্যজন খরচ করতেছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ডিজিটাল ফাইন্যান্সটাকে আমরা নিয়ন্ত্রণ করা। এখন ডিজিটালে ফাইন্যান্স দেখা যায় ভার্চুয়াল ফাইন্যান্সটা যদি নিয়ন্ত্রণ না করা যায় সেটাকে অসম প্রতিযোগিতা ক্রিয়েট করবে। আসনগুলোতে দেখা যাবে আমার প্রতিদ্বন্দ্বী বা আমি নিজেও যদি ভার্চুয়ালি প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করি, এটার একটা রিয়েল টাইম রিপোর্ট একটা ইলেকশন কমিশন নেওয়া উচিত যে আসলে একজনের পক্ষে কি পরিমাণ অ্যাডভার্টাইজ যাচ্ছে, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ভার্চুয়ালি। এটা যদি আমি আনডকুমেন্টেড রাখি ডিজিএফআই এর মতো, এটা খুবই পরবর্তীতে একটা আনইভেন ফিল্ড ক্রিয়েট করবে রাজনৈতিক পরিসরে, এটা আনইভেন ফিল্ড ক্রিয়েট হবে। সালাউদ্দিন ভাই 4টা বিষয়ের কথা বলেছেন: ফ্রিডম অফ প্রেস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট অফ ইলেকশন কমিশন, আর রিস্টোরেশন অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা ছাড়াও আমাদের কাছে মনে হয় যে আমাদের প্রি ইলেকশন যে চ্যালেঞ্জগুলো রয়েছে এই চ্যালেঞ্জগুলোকে আমাদের একটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে, যেই চ্যালেঞ্জগুলো বলছে। আর ওয়াইল ইলেকশন ব্যাখ্যা করবো না, জাস্ট পয়েন্ট বলছি। সেটা হচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যেই বিষয়টা, এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না, কেন হচ্ছে না? সিসিটিভি ফুটেজ থাকা উচিত, কারণ যেই ম্যান ব্যাকড অ্যান্ড মাসেল ব্যাকড যে পলিটিক্সের যে প্র্যাকটিসটা আমরা দেখেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলি একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে, কিন্তু আমরা সেখানে যেভাবে শোডাউন হয়েছে সেভাবে যেই রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যেই ম্যান বেসড র্যালি হয়েছে, মানে 3টা থেকে শুরু হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির আশপাশ ঘেরাও করার যে বিষয়টা,
সেখানে একটা ইউনিভার্সিটি নির্বাচনে যেভাবে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে, এটা যে আসন ভিত্তিক হবে না, মানে আসনে নিয়ন্ত্রণ করা আসলে খুবই ডিফিকাল্ট হবে। তখন ব্যালট স্টাফিং, ব্যালট বক্স স্টাফিং এগুলা ঘটা থেকে বিরত রাখার জন্য, মানে ওয়াইল্ড ইলেকশন ঘটা থেকে বিরত রাখার জন্য আমাদের এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। এবং সেটার জন্য আমাদের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রেস্টোরেশনটা খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট এটাকে ব্যাখ্যা করা যায়, আরও অনেকগুলা পয়েন্ট এখানে ইনক্লুড করা যায়, আমরা সেদিকে যাচ্ছি না, এগুলো পরবর্তীতে অন্যরা আলোচনা করবেন হয়তো। দেন পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ, যেটা বেশি গুরুত্বপূর্ণ। পোস্ট ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কোয়েশ্চেন অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কোয়েশ্চেন অফ ডিনায়াল। যে ইলেকশনটাকে যদি আমরা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমরা এটাকে ডিনাই করছি, তারপরে রান করার যে বিষয়টা, ইলেকশনের যে একটা চরিত্র দাঁড়াবে, এটাকে আমরা কিভাবে ডিল করছি। আর অ্যাকসেপ্টেন্স যদি হয়, এই অ্যাকসেপ্ট যেন সব পার্টি করে নেয়, এটার দায়িত্ব এখন ইলেকশন কমিশন, ইন্টারিম গভর্নমেন্ট, সিভিল সোসাইটি অ্যান্ড মিডিয়া, তাদের নিতে হবে।